আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটির যে ধারাবাহিক লাইভ ক্লাস চলতেছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এটা মাঝখানে আমরা কিছু সমস্যার কারণে লাইভ ক্লাসটা অফ ছিল। তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা সুন্দর লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমরা দ্রুত আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করো। আজকে লাইভ ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে লাইভ ক্লাসে লজিক গেট অংশটা নিয়ে আলোচনা করব। লজিক গেট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এবং এই লজিক গেট অংশে কিন্তু অনেকেরই অনেক সমস্যা থাকে। তো আমরা আজকের ক্লাসে কীভাবে লজিক গেটের বিষয়বস্তুগুলো সহজে শেখা যায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোন অংশগুলো লজিক গেটের গুরুত্বপূর্ণ সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমরা দীর্ঘদিন লাইভ ক্লাস থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম, তো তোমরা দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও যেন তারা দ্রুত আমাদের লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে। ইনশাল্লাহ এখন থেকে আমরা আবার আমাদের যে ধারাবাহিক আইসিটি লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাস আমরা শুরুর চেষ্টা করব। তো তোমরা দ্রুত লাইভ ক্লাসটাতে জয়েন করে নাও। তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা জয়েন করে নাও এবং আমাকে জানাও যে আমাদের লাইভ ক্লাসের আজকে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, সব কিছু ঠিক আছে। তো সব কিছু ঠিক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। তো ক্লাসটা শুরুর আগে অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। যেহেতু আমরা একটা অনেক দিন পরে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে গেলাম, তো সেক্ষেত্রে অনেকেই হয়তো লাইভ ক্লাসের নোটিফিকেশনটা এখনও পায়নি, বা অনেকে জানে না যে আজকে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। তবে আজকে থেকে লাইভ ক্লাস শুরু হলে এখন থেকে ধারাবাহিকভাবে আইসিটির যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে। এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আইসিটির যে লজিক গেট অংশ, সেই লজিক গেট অংশটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা বেশ কয়েকটা লাইভ ক্লাসে সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করছি। এরপরে দ্বিতীয় অংশে আমরা একটা ক্লাস নিয়েছিলাম বুলিয়ান বীজগণিত, আর আজকে সেই বুলিয়ান বীজগণিতের পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে লজিক গেট। তো লজিক গেটের আজকে কিন্তু বেসিক ক্লাস। তোমরা এর পরের লাইভ ক্লাসগুলো কতটা ভালোভাবে বুঝতে পারবা সেটা কিন্তু ডিপেন্ড করবে আজকের ক্লাসের উপর। আজকের ক্লাসের যে টপিকগুলো আলোচনা করা হবে বা যেভাবে টপিকগুলোকে সাজানো হয়েছে, সেই টপিকগুলোর অংশ কিন্তু তোমাদের সামনে যতদিন আমরা লজিক গেট অংশটা শেষ করতেছি না, প্রতিদিনই কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে সামনে যে আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে আসবো এই লজিক গেট অংশের উপর, সেই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। তো তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার চেষ্টা করো। তো অনেকেই জয়েন করছে ইতিমধ্যে, তো আমরা লাইভ ক্লাসটা মোটামুটি শুরু করে দিতে পারি। আর আমার এখানে ইলেকট্রিসিটি নাই, আমরা আইপিএস ব্যবহার করে ক্লাস নিচ্ছি, এজন্য লাইটিংটা একটু কম মনে হচ্ছে। তো আশা করতেছি ক্লাসের মধ্যেই আমরা ইলেকট্রিসিটি চলে আসবে, তাহলে আমরা আবার ভালোভাবে দেখতে পারবো। তো মোটামুটি আমরা ফ্রেশ দেখতে পাচ্ছি, খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। তো একটু ব্যালেন্স করে নিতে হবে তোমাদের আর কি। তো আমি এর আগে যে বুলিয়ান বীজগণিত অংশটা আলোচনা করছিলাম, সেখান থেকে তোমাদেরকে একটু দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কারণ ওই বিষয়গুলো আবার আমাদের যে লজিক গেট অংশ, সেই লজিক গেট অংশে প্রয়োজন হবে। এই কারণে সেই বিষয়গুলো আগে তোমাদের কাছ থেকে একটু ক্লিয়ার করে নিই। তো বলো তো, বুলিয়ান বীজগণিতে আমরা অর যে অপারেশন, সেই অপারেশনটাকে কার মাধ্যমে প্রকাশ করতেছিলাম, বা কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ করতেছিলাম, বা কখন আমরা বুঝবো যে এই অপারেশনটা কোন অপারেশন দ্বারা যুক্ত করা আছে, অর অপারেশন দ্বারা। আমাকে একটু, যারা গত ক্লাসগুলোতে ছিলা বুলিয়ান বীজগণিতের, তারা আমাকে একটু জানাও যে আমরা যখন অর অপারেশনকে প্রকাশ করব, তখন সেই অর অপারেশনটাকে কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, ইকরা উম্মে বলছো প্লাস, জান্নাতি খানম বলছো হচ্ছে প্লাস। যারা নতুন আজকে লাইভ ক্লাসে জয়েন করছো, তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আর এর আগের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা যে পেজে এখন লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে, এই পেজের যে উপরের দিকে ভিডিও সেকশন আছে, এই ভিডিও সেকশনে গেলে এর আগে যতগুলো লাইভ ক্লাস হয়েছে সবগুলো কিন্তু তোমরা সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবা। তোমরা সেই লাইভ ক্লাসগুলো অনুশীলন করতে পারো। আচ্ছা, তোমরা বলছো যে অরকে প্রকাশ করা হয় কি দ্বারা? প্লাস দ্বারা। তাহলে অরকে প্লাস দ্বারা প্রকাশ করলে অ্যান্ডকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? অ্যান্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? অ্যান্ডকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বললাম, আবারও বলে দিচ্ছি যে লজিক গেট অংশটা তোমরা পরবর্তী ক্লাসগুলো কত ভালোভাবে বুঝতে পারবা সেটা ডিপেন্ড করবে আজকের ক্লাসটা তোমরা কত ভালোভাবে বুঝতে পারতেছো। কারণ আজকের ক্লাসে লজিক গেটের বেসিক যে বিষয়গুলো, সেই সকল বেসিক বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করা হবে। এই কারণে তোমাদের আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগের সাথে দেখতে হবে এবং সাথে খাতা কলম নিয়ে সেই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, নোট করে নিতে হবে। তো অ্যান্ডকে প্রকাশ করা হয় কী দ্বারা? তোমরা বলছো ডট দ্বারা, তাই না? অ্যান্ড মানে হচ্ছে গুণ, আমরা জানি গুণকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আবার ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু বুলিয়ান বীজগণিতে এই ক্রস চিহ্নটা কিন্তু ব্যবহার করা হয় না। আমরা বুলিয়ান বীজগণিতে অ্যান্ড প্রকাশে কি ব্যবহার করে থাকি? ডট ব্যবহার করে থাকি। আমরা আরেকটা মৌলিক অপারেশনের কথা জানছিলাম, নট। তো নটকে প্রকাশ করা হয় বার দ্বারা অথবা এরকম কি প্রাইম সাইন দ্বারা। এই বার দ্বারাও কি বুঝাবে? নট বুঝাবে। আর এই প্রাইম সাইন দ্বারাও কি বুঝাবে? নট বুঝাবে। এই চিহ্নটাকে আমরা কি বলতেছি? এই চিহ্নটাকে বলা হচ্ছে বার। তাহলে অর অ্যান্ড নট এই তিনটাকে আমরা কোন ধরনের অপারেশন শিখছিলাম? অর অ্যান্ড নট এই তিনটাকে আমরা বলতেছিলাম হচ্ছে মৌলিক অপারেশন। এই বিষয়টা জানা রাখতে হবে যে মৌলিক অপারেশন কটা? মৌলিক অপারেশন হচ্ছে তিনটা, একটা অর, একটা অ্যান্ড আর একটা হচ্ছে নট। এর পারিপার্শ্বিক আমরা কি বিষয় জানছিলাম? আমরা এটাও জানছিলাম যে অরের ক্ষেত্রে যদি কোনো একটা মান 1 হয় তাহলে সেক্ষেত্রে পুরো অংশের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আবার অ্যান্ডের ক্ষেত্রে জানছিলাম যে অ্যান্ডের কোনো একটা অংশের মান যদি কি হয়? 0 হয়ে যায়, তাহলে সেখানে পুরো অংশের মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর নটের ক্ষেত্রে আমরা জানছিলাম যে যে মানটা দেয়া থাকবে তার বিপরীত মানটা হবে সবসময়, অর্থাৎ নটের ক্ষেত্রে 0 থাকলে মান কি হবে? 1 হবে, আর 1 থাকলে মান কি হবে? 0 হবে। এই বিষয়টা কীরকম? যদি আমি তোমাদেরকে এরকম বলি যে 1 or 1 or 1 or 0 or 0, তাহলে এই এতটুকু অংশের রেজাল্টটা কি হবে? আমাকে একটু বলো দেখি। এখানে যে আমি অংশটুকু দিছি, এই এতটুকু অংশের রেজাল্টটা কি হবে? আমাকে একটু বলো, দ্রুত বলো। আচ্ছা, বলছো যে 1 হবে, তাই না? 1 হবে কেন? দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে তো অনেকগুলো 1 আছে, এতগুলো 1 আবার 1 হয় কেমনে? যেহেতু এটা একটা অর অপারেশন। অর কিভাবে বুঝলাম? কারণ তোমরা কিন্তু শুরুতেই বলছো যে অরকে প্রকাশ করা হয় কি দ্বারা? প্লাস দ্বারা। তো যেহেতু এখানে প্লাস থাকলেও কিন্তু উচ্চারণ প্লাস, আমি এরকম বলবো না 1 + 1 + 1, প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হলেও প্লাসকে তোমাকে উচ্চারণ করতে হবে কি? অর। তাহলে তোমাকে বলতে হবে 1 or 1 or 1, ঠিক আছে? তাহলে যখনই এরকম অর থাকবে আর যদি সেখানে কোনো একটা মান 1 থাকে, তখন তোমাকে সেই সম্পূর্ণ অংশ সমান কি লিখতে হবে বলো দেখি? 1 লিখতে হবে। এটা যে শুধুমাত্র মানের ক্ষেত্রে হবে তা না। আমি যদি এরকম কোনো মান দিই, সাপোজ এরকম বললাম 1 or B or C, তাহলে এতটুকু অংশ সমানও তোমাকে কি লিখতে হবে? রেজাল্ট হিসেবে অবশ্যই 1 লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এখানে যে অপারেশনটা, সেই অপারেশনটা কোন অপারেশন? অর অপারেশন, এবং একটা মান সেখানে কি আছে? 1 আছে। তো যদি কোনো একটা অপারেশন অর দ্বারা যুক্ত থাকে আর সেখানে যদি কোনো একটা মান 1 থাকে, তাহলে সেই সম্পূর্ণ অংশ সমান আমার মান কত হবে? 1 হবে। বাকি মানগুলো কিভাবে আসে এটা আমার দেখার কোনো বিষয় নেই, বা আমরা সেই বিষয়টা খেয়াল করবো না। আমরা সরাসরি মানটা আউটপুট হিসেবে কত নিয়ে নিব? 1 নিয়ে নিব। সেম কেস 0 দ্বারা যদি অ্যান্ড আকারে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ অংশের মান কি হবে? 0। আমি যদি এরকম লিখি 0 and 1 and 1, তাহলে এই অংশটার মান কি হবে? 0 হয়ে যাবে। কেন? কারণ এখানে যে অপারেশনটা যুক্ত করা হয়েছে সেটা কি? অ্যান্ড অপারেশন। আর অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা বলতেছি কোনো একটা মান যদি 0 হয়, তাহলে সেখানে সম্পূর্ণ অংশ সমান আমাকে কি করে নিতে হবে? 0 করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে মৌলিক তিনটা অপারেশন, অর, অ্যান্ড এবং নট, এই তিনটা অপারেশনের বিষয়বস্তু। তো এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের এই অংশটা লজিক গেটের ক্ষেত্রে একটু কাজে লাগবে। তো তোমরা যারা এর আগের ক্লাসটাতে ছিল না বুলিয়ান বীজগণিতের, আজকে নতুন প্রথম ক্লাসে জয়েন করছো, তাদেরকে আমি বলবো যে পেজের ভিডিও সেকশনে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আগের যে ক্লাসগুলো আছে সেই আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিবা। যেহেতু আমাদের সামনে পরীক্ষা কিন্তু চলে আসতেছে, রাবির পরীক্ষা চলে আসতেছে, রাবির পরীক্ষা শেষে গুচ্ছের পরীক্ষা চলে আসবে। তো রাবিতেও আইসিটি আছে, গুচ্ছতেও আইসিটি আছে। এখন কিন্তু পরবর্তীতে এই ক্লাসগুলো আর রিপিট করার সময় হবে না। এরপরে হয়তো আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। সেক্ষেত্রে যে ক্লাসগুলো এর আগে হয়ে গেছে তোমরা মিস করছো, যারা নতুন জয়েন করছো, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো নিজ দায়িত্বে সময় দিয়ে প্রতিদিন একটা করে হলেও আগের ক্লাসগুলো দেখে কিন্তু কমপ্লিট করে নিবা, তাহলেই তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি আজকের যে আলোচনার টপিক ছিল আমাদের, সেই আলোচনার টপিককে। আমরা আজকে কি আলোচনা করতে চাইছিলাম? আমরা আজকে আলোচনা করতে চাইছিলাম হচ্ছে লজিক গেট, ঠিক আছে? তো এই লজিক গেটের প্রকারভেদটা আমাকে প্রথমে জানতে হবে। এই প্রকারভেদ থেকেই তোমার একটা প্রশ্ন আসবে এবং এই প্রকারভেদ থেকে তোমার অনেক কিছু জানা নেওয়া সম্ভব সহজেই, সেটা একটু খেয়াল করো। তো লজিক গেটকে প্রধানত ভাগ করা হয় হচ্ছে দুই ভাবে। একটাকে আমরা বলি হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটাকে আমরা বলে থাকি হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা। একটাকে আমরা বলে থাকি অর গেট, একটাকে বলা হয় অ্যান্ড গেট, আর একটাকে বলা হয় হচ্ছে নট গেট। যৌগিক লজিক গেটকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা ক্যাটাগরিতে আছে হচ্ছে সার্বজনীন গেট,
আরেকটা ক্যাটাগরিতে আছে হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুইটা আছে, একটা হচ্ছে নর গেট আর একটাকে আমরা বলি হচ্ছে ন্যান গেট। বিশেষ গেটও একইভাবে দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তো এই যে চার্টটা আমি দিলাম লজিক গেটের, এই চার্টটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা থেকে বিগত বছরের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে যেখানে আইসিটি সাবজেক্টটা যুক্ত ছিল, সেখানে অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অনেক সালেই কিন্তু এখান থেকে প্রশ্নটা আসছে যে কীরকম, যে নিচের কোনটি মৌলিক গেট, সেক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা দিয়ে দিল, বাকি অপশনগুলো অন্য গেটগুলো দিয়ে দিল। আবার বলবো যে নিচের কোনটি সার্বজনীন গেট, নিচের কোনটি বিশেষ গেট, অথবা বলতে পারে যে লজিক গেট প্রধানত কয় ধরনের, সার্বজনীন গেটকে কী কী ভাগে বিভক্ত করা হয়, এরপরে এই যে যৌগিক গেট, সেই যৌগিক গেটগুলো কোন কোন মৌলিক গেট দ্বারা গঠিত। তো এই এতটুকু অংশ থেকেই কিন্তু আমরা অনেকগুলো বিষয় শিখে নিতে পারবো, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা ধারাবাহিকভাবে সেগুলো শিখবো। তোমরা একটু খেয়াল করো তোমাদের। আচ্ছা, আকাশ খান বলছে রূপান্তরগুলো তো সব করা নাই, বাকিগুলা কি করাবেন না? রূপান্তর সব করাই নাই এটা তুমি বলছো এই কারণেই যে তুমি সবগুলা টিউটোরিয়াল দেখো নাই। আমরা রূপান্তর তো সবগুলাই করছি, যেগুলো রূপান্তর তুমি কখনো দেখোও নাই সেই রূপান্তরগুলোও করাই দেওয়া হয়েছে। এই কারণে তুমি টিউটোরিয়ালগুলো সিকুয়েন্সিয়ালি ভালোভাবে দেখো, তাহলে কিন্তু তুমি সবগুলা সিকুয়েন্স বা সবগুলা রূপান্তর সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে করাই নাই, তাহলে তুমি আমাকে বলবা যে এই রূপান্তরগুলো আপনি করার নাই বা এই রূপান্তরগুলো আমার জানার প্রয়োজন, তাহলে সেগুলো নিয়ে আমি ক্লাস আলোচনা করব, সমস্যা নেই। তো আমরা আলোচনায় আসি, কি বলা হয়েছে যে লজিক গেট প্রধানত দুই ধরনের, একটাকে বলা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। তো মৌলিক লজিক গেট কোনগুলো? মৌলিক লজিক গেট হচ্ছে যে সকল লজিক গেটকে আর ভাঙানো যায় না, সেটাই হচ্ছে মৌলিক। আমরা মৌলিক মানে এটাই জানি যে এটাকে আর কি করা যায় না, ভাঙানো যায় না, সেটাকেই আমরা বলি হচ্ছে মৌলিক। তো এই ধরনের গেট কয়টা? তিনটে, এটা মনে রাখতে হবে। মৌলিক গেট কয়টি? তিনটি। কি কি? একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট আর একটা হচ্ছে কি নট গেট। আর এরপরে কি বলা হচ্ছে? যৌগিক গেট। তো যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত। কি বললাম? যৌগিক মানে হচ্ছে যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত, সেগুলোকে বলা হচ্ছে যৌগিক লজিক গেট। আর এই যৌগিক লজিক গেটগুলোর দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীনের মধ্যে আছে নর ন্যান্ড আর বিশেষের মধ্যে আছে এক্স অর এবং হচ্ছে এক্স নর। তো খুবই ভালোভাবে মনে রাখতে হবে মৌলিক গেট তিনটা, একটা হচ্ছে অর অ্যান্ড আর একটা হচ্ছে নট। সার্বজনীন গেট দুইটা, একটা নর আর একটা হচ্ছে ন্যান্ড। এই বিষয়টা অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, এটা নিয়ে কখনো কোনো কনফিউশন করা যাবে না। তাহলে এই যে চারটা লজিক গেটের, এই চারটা তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখবা। আশা করতেছি তোমরা খাতা কলম নিয়ে ক্লাসটা করতেছো, কারণ এটাই হচ্ছে এফেক্টিভ ওয়ে যে আমার সাথে সাথে তোমরা বিষয়গুলো ক্লাসে নোট করে নিলে পরবর্তীতে তোমাদের এই দীর্ঘ সময় টিউটোরিয়ালটা আর দেখার প্রয়োজন হবে না। তোমরা জাস্ট নোটটা 15-20 মিনিট একটু রিভিশন করলেই কিন্তু তোমার এই 1 ঘন্টার ও বেশি সময় যা আলোচনা হবে সেটা কিন্তু রিভিশন হয়ে যাবে। আর যদি এখন নোট করতে অসুবিধা হয়, তাহলে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর তোমরা স্ক্রিনশট নিতে পারো, পরবর্তীতে সেগুলো নোট করে নিতে পারো। তা তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবা, আমি সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তা আমরা এই যে লজিক গেটগুলো জানলাম, এই লজিক গেটগুলোর এখন বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করি, ডিটেলস আলোচনায় আসি আমরা। তো প্রথমে আমরা যে লজিক গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর লজিক গেট। তো আমাকে বলেন যে অর লজিক গেট কোন ধরনের লজিক গেট? আমাকে তোমরা একটু বলো যে অর লজিক গেট কোন ধরনের লজিক গেট? অর লজিক গেট কোন ধরনের লজিক গেট? তোমরা যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করোনি তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমার ক্লাসে উপস্থিত থাকতে হলে অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। আর যাদের মনে হচ্ছে যে আমরা লাইভ ক্লাসটা শেয়ার করতে পারবো না বা লাইভ ক্লাসটা শেয়ার করা যাবে না, তাদেরকে ক্লাসে উপস্থিত থাকা যাবে না। উইথাউট শেয়ার তোমাকে এক মুহূর্ত লাইভে উপস্থিত থাকা যাবে না, তোমাকে সাথে সাথে লাইভটা থেকে এক্সিট নিতে হবে, ঠিক আছে? ক্লাসে উপস্থিত থাকতে গেলে অবশ্যই ক্লাস শেয়ার করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে, তা না হলে এই ক্লাসগুলো এফেক্টিভ হবে না এবং এই ক্লাসগুলো তোমার করা উচিতও হবে না, ঠিক আছে? তো তোমরা বলছো অর হচ্ছে একটা মৌলিক গেট। তো অর মানে কি? অর মানে হচ্ছে একটা চলক যদি আমরা এ নেই আর একটা চলক যদি আমরা বি নেই, তো এদের মধ্যে অর প্রকাশের জন্য অবশ্যই আমাদেরকে কি দিতে হবে? একটা প্লাস চিহ্ন দিতে হবে। আমরা একটু আগে জানলাম অরকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্লাস দ্বারা। আমি আবারও একটু যদি সাইডে নোট করে দিই, অরকে প্রকাশ করা হচ্ছে প্লাস দ্বারা, অ্যান্ডকে প্রকাশ করা হচ্ছে ডট দ্বারা, আর নটকে প্রকাশ করা হচ্ছে বার দ্বারা। এই তিনটা বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই লাগবে। আচ্ছা, তো এখানে আমাদের লজিক গেটের মূল যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের লজিক গেটের সমীকরণগুলো মনে রাখতে হবে, লজিক গেটের প্রতীকগুলো মনে রাখতে হবে,
আর লজিক গেটের সত্যক সারণী যেটা, সেই সত্যক সারণীটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু কোনো একাডেমিক পরীক্ষা দিব না যে যেখানে আমাদেরকে বিশ্লেষণধর্মী কোশ্চেন আসবে, আমাদেরকে বলবে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো বা নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো, এক্স নর গেট বাস্তবায়ন করো, এটা কেন নর গেট বা এটা কেন অ্যান্ড গেট এটা প্রমাণ করো। এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু আমাদের আসবে না, আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। আর এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য লজিক গেটের তোমার শুধু সমীকরণ, প্রতীক এবং সত্যক সারণী, এই তিনটা বিষয় যদি তুমি বুঝে মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার করা যাবে। সমীকরণ বলতে এই যে এগুলাকে বলা হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণ আমি জানলাম, অরের সমীকরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্লাস চিহ্ন দ্বারা। এরপরে আমাদেরকে জানতে হবে হচ্ছে প্রতীক। তো প্রতীকটা দেখতে অরের হচ্ছে যে এরকম, ঠিক আছে, যে এইভাবে যে প্রতীক, এই প্রতীকটাকেই বলা হচ্ছে অর গেটের প্রতীক। এখন এই প্রতীকগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, এই প্রতীকগুলো তোমাকে ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে। এটা যে অর গেটের প্রতীক এটা তোমাকে দেখে মনে রাখতে হবে। এখন আমি এটা কিভাবে বুঝাবো? হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে অর গেটের প্রতীকটা দেখতে অনেকটা পয়ের মতো, এতটুকু বলতে পারি, কিন্তু এটা অর গেটের প্রতীক, এটা তোমাকে দেখে ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এটা যে অর গেটের প্রতীক, এর মানে কি? এর মানে হচ্ছে যদি এরকম কোনো প্রতীক দেয়া থাকে আর এই প্রতীকের মধ্য দিয়ে যদি কোনো ধরনের কোনো ইনপুট প্রসেস করা হয়, তাহলে সেই গেটের যে আউটপুট, সেই আউটপুট সমীকরণে আমরা কোন ধরনের সম্পর্ক পাবো? অর সম্পর্ক। আর অর সম্পর্ক মানে আমরা আগেই শিখছি যে অরকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্লাস দ্বারা। তখন আমাকে এখানে আউটপুট সমীকরণ কি লিখতে হবে? এ অর বি বা এ প্লাস বি। এ প্লাস বি বলা যাবে না, অবশ্যই বলতে হবে এ অর বি, কিন্তু অরকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? প্লাস দ্বারা। তাহলে প্রতীকগুলোর কাজ কি তোমরা বুঝতে পারছো? প্রতীকগুলো দ্বারাই তোমাকে নির্ধারণ করতে হবে যে আমি যে প্রতীকটা ব্যবহার করতেছি বা কোশ্চেনে যে প্রতীকটা দেয়া আছে সেই প্রতীকের আউটপুট সমীকরণটা কীরকম হবে। যদি অরের প্রতীক থাকে তাহলে আউটপুটের সমীকরণ এখানে অর বসবে, যদি অ্যান্ডের প্রতীক থাকে তাহলে আউটপুট সমীকরণে অ্যান্ড বসবে, যদি নটের প্রতীক থাকে তাহলে আউটপুট সমীকরণে নট সম্পর্ক হবে। এখন এটা কোন গেটের প্রতীক এটা তোমাকে ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে, এটা বোঝানোর কোনো ওয়ে নেই। তো আমরা অর গেটের প্রতীকটা শিখলাম এটা। তাহলে আমি যদি তোমাকে এখন এরকম একটা সমীকরণ দেই প্রতীকের মধ্যে দিয়ে, মনে করো আমি এইভাবে দিলাম এ বি সি। এখন আমি তোমার কাছে জানতে চাইছি যে এখানে যে মানটা হবে বা সমীকরণটা হবে সেটা কি হবে। তো আমাকে একটু বলো তো, এখানে যে সমীকরণটা হবে সেই সমীকরণটা কি হবে, আমাকে একটু বলো। এখানে যে সমীকরণটা হবে সেই সমীকরণটা কি হবে আমাকে একটু বলেন। আচ্ছা, এখানে যে সমীকরণটা হবে সেটা তোমরা বলছো এ অর বি অর সি। এখন অরই কেন বললা, অ্যান্ড কেন বললা না? আমরা এই কারণে অর বললাম কারণ এখানে যে প্রতীকটা দেয়া আছে সেটা কোন গেটের প্রতীক? অর গেটের প্রতীক। এই কারণে প্রতীকগুলো স্পষ্টভাবে মনে রাখতে হবে। তুমি যদি প্রতীক চিনতে ভুল করো তাহলে কিন্তু তুমি সমীকরণটাও ভুলভাবে নির্ণয় করবে, এর ফলে কোশ্চেনের অ্যান্সারটাও কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু বুঝতে পারলাম এটা অর, আর অর হওয়ার কারণে অরকে কি দ্বারা প্রকাশ করতে হবে? প্লাস দ্বারা। এই কারণে আমাদের আউটপুট সমীকরণ আসবে এ অর বি অর সি। বুঝতে পারছি? এই হচ্ছে প্রতীকের কাজ। এই প্রতীকের কাজটা তোমাদেরকে বুঝতে হবে এবং প্রতীকটাকে ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে, দেখেই বুঝতে হবে যে এটা এই গেটের প্রতীক। কারণ এগুলো মনে রাখার কোনো ওয়ে আমি তোমাদেরকে শিখাইতে পারবো না। তো আশা করতেছি এই বিষয়টা তোমরা বুঝতে পারলা। আচ্ছা, আমি এবার আরেকটু আলাদাভাবে দেই যে দেখি তোমরা পুরো বিষয়টা আসলে ক্লিয়ার কিনা। আচ্ছা, এখানে এবার আউটপুটটা কি আসবে আমাকে জানাও। এই যে সর্বশেষ যে আউটপুট, এই আউটপুটটা কি আসবে এটা আমাকে বলো। আচ্ছা, আমি এটা একটু মানটা চেঞ্জ করে দিচ্ছি, নাহলে তো অ্যান্সারগুলো বুঝতে অসুবিধা হবে। আমি কিন্তু চেঞ্জ করে দিলাম, যারা আগেই অ্যান্সার করছো তারা আবার অ্যান্সার করো। আমি একটা ইনপুট দিছি এ, একটা বি, আর একটা দিলাম হচ্ছে ডি, তাহলে অ্যান্সারটা বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, তোমরা লজিক গেটের সামনের ক্লাসগুলোর কতটা ভালোভাবে বুঝতে পারবা সেটা ডিপেন্ড করবে আজকের ক্লাসের উপর। আজকের ক্লাসটা যত ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নিতে পারবা, এর পরবর্তী যে ক্লাস সেই ক্লাসগুলো বুঝতে ততটাই তোমার কাছে ইজি হবে। এ কারণে আজকের ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা স্টে করো, তাহলে পুরো বিষয়গুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। তো এবার যে অ্যান্সারটা দিছো সেটা দিছো হচ্ছে এ অর বি অর ডি। তাহলে এই ধরনের যখন তোমাকে লজিক সার্কিট দিয়ে তার আউটপুট সমীকরণ নির্ণয় করতে বলবে তখন তোমাকে ধাপে ধাপে সেটা সমাধান করতে হবে। আমরা প্রথমে এই জায়গার যে আউটপুট
সেই আউটপুট মানটা বের করি। তো এটাও কোন গেট বলো দেখি? এটা হচ্ছে একটা অর গেট। যেহেতু আমি বুঝলাম এটা অর গেট, তার মানে ইনপুট দ্বয়ের মধ্যে একটা অর সম্পর্ক হবে, আর অর সম্পর্ক মানে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে ইনপুট এ আর বি এর মধ্যে আমরা একটা কোন চিহ্ন দিয়ে দিব? প্লাস চিহ্ন দিয়ে দিব। তো এইটা হচ্ছে প্রথম গেটের আউটপুট হলেও এখানে যে দ্বিতীয় অর গেটটা দেয়া আছে সেই দ্বিতীয় অর গেটের কিন্তু ইনপুট। এই এ অর বিটা প্রথম গেটের আউটপুট, বাট দ্বিতীয় গেটের কি ইনপুট? তাহলে এই দ্বিতীয় গেটের ক্ষেত্রে একটা ইনপুট হচ্ছে এ অর বি, এই পুরোটাই কি একটা ইনপুট এ অর বি, আর একটা ইনপুট এখানে কি দেওয়া আছে? ডি। এবং এই দুইটা ইনপুটও এখানে কোন গেট দ্বারা প্রসেস হচ্ছে? অর গেট। তার মানে আউটপুট সমীকরণে এই দুইটা ইনপুটের মধ্যেও কোন সম্পর্ক হবে? অর সম্পর্ক। তাহলে একটা ইনপুট কি দেখো দেখি? একটা ইনপুট হচ্ছে যে এ অর বি, আর একটা ইনপুট হচ্ছে ডি, এবং যেহেতু এটা অর গেট দ্বারা প্রসেস হয়েছে এজন্য এখানে আমরা কোন সম্পর্ক দেবো? অর সম্পর্ক। এর ফলে আউটপুটটা পাওয়া যাবে এ অর বি অর ডি। তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাকে যে লজিক সার্কিটটা কোশ্চেনে দেয়া হচ্ছে সেই লজিক সার্কিটটা তুমি সঠিকভাবে আউটপুটটা নির্ণয় করতে পারতেছো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ লজিক গেটের ম্যাক্সিমাম কোশ্চেনের ক্যাটাগরি এটা। তোমাকে একটা লজিক সার্কিট দিয়ে দিবে, দেওয়ার পর বলবে যে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুট নিচের কোনটি? এটা তো একটা সাধারণ ক্যাটাগরি গেল। এরপরে বলবে যে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরল করো, অর্থাৎ এখানে যে সমীকরণটা তুমি পাবা এই সমীকরণটাকে তোমাকে সরল করতে বলতে পারে। সরল কিভাবে করতে হয় এটা আমরা একটা ক্লাসে খুব সহজেই শিখে নিয়ে নেব, এটার আলোচনা পরে আসে, যখন আসবে আমরা অবশ্যই সেটা শিখে নেব। এখন তোমাকে সরল করতে বলছে, কিন্তু সরল করার আগে তোমাকে কিন্তু সমীকরণটা বের করতে হবে। তুমি যদি সমীকরণ বের করতে ভুল করো তাহলে কিন্তু তোমার সরলীকরণের রেজাল্টটাও কি চলে আসবে? ভুল চলে আসবে। আবার তোমাকে বলতে পারে যে এখানে লজিক সার্কিটের যে আউটপুট সেই আউটপুটটাকে নিচের কোন গেট দ্বারা বাস্তবায়ন করা যাইতে পারে। এখন তোমার সমীকরণ দেখেই তো সিদ্ধান্ত নিতে হবে কোন গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে। এখন তুমি যদি সমীকরণই সঠিকভাবে বের করতে না পারো তাহলে তো তোমার গেট চুজ করতেও ভুল হয়ে যাবে। এই কারণে এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যাটাগরি যে লজিক সার্কিটের আউটপুটটা সঠিকভাবে বের করে নেয়। তো আমরা অরের ক্ষেত্রে কিছু বিষয় শিখলাম, ধারাবাহিকভাবে আমরা সামনে সবগুলো লজিক গেট যখন আলোচনা করব তখন কিন্তু আমরা বাকি আরও বিষয়গুলো কিন্তু বুঝে ফেলবো। ঠিক আছে, তাহলে অরের আমরা কি দেখলাম? একটা দেখলাম হচ্ছে সমীকরণ দেখলাম, একটা দেখলাম হচ্ছে প্রতীক, আর একটা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীটা আমরা না হয় সবার শেষে সবগুলোর একসাথে তুলনা করে দেখব। আমরা প্রথমে প্রতীকের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই, এটাই মনে হয় আমাদের জন্য সহজ হবে। সত্যক সারণীটাতে আমরা একটু পরে আসতেছি। এখন আমরা অ্যান্ডের যে সমীকরণ সেই সমীকরণগুলো কিভাবে পাওয়া যায় সেটা একটু দেখি। তো অ্যান্ডকে প্রকাশ করা হয় তোমরা কি দ্বারা বলছো? যে ডট দ্বারা। তাহলে একটা চলক যদি এ হয় আর একটা চলক যদি বি হয় তাহলে এদের মধ্যে অ্যান্ড প্রকাশের জন্য আমাদেরকে অবশ্যই কি দিতে হবে? ডট দিতে হবে। ডটটা যে দিতেই হবে এরকম না, তুমি চাইলে এভাবে এ আর বি যদি পাশাপাশি লেখো তারপরেও কিন্তু সেটা অ্যান্ড বোঝাবে, কিন্তু এভাবে এ ক্রস বি এটা কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ লজিক গেট বা বুলিয়ান বীজগণিতে গুণকে কখনো ক্রস সাইন দ্বারা বা অ্যান্ডকে কখনো ক্রস সাইন দ্বারা প্রকাশ করা হয় না। তাহলে আমরা সমীকরণটা শিখলাম যে যখনই অ্যান্ড সমীকরণ আমি বুঝবো তখন সেই সমীকরণটাকে হয় ডট দ্বারা প্রকাশ করব অথবা সেটা পাশাপাশি লিখলেও অ্যান্ড বোঝাবে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে কি জানতে হবে? অ্যান্ডের যে প্রতীক সেই প্রতীকটা আমাদেরকে জানতে হবে। তো অ্যান্ডের প্রতীকটা দেখতে হচ্ছে অনেকটা ডি এর মতো, এই যে এরকম। অ্যান্ডের প্রতীকটা দেখতে অনেকটা ডি এর মতো, অরের প্রতীকটা দেখতে অনেকটা পয়ের মতো, আর অ্যান্ডের প্রতীকটা দেখতে হচ্ছে অনেকটা ডি এর মতো। এটা হচ্ছে কার প্রতীক? এটা হচ্ছে অ্যান্ডের প্রতীক। এখন এটা অ্যান্ড গেটের প্রতীক, এর মানে কি? এর মানে হচ্ছে আমি যখনই এই অ্যান্ড গেটের মধ্য দিয়ে যে কোনো ইনপুট প্রসেস করব তখন এর যে আউটপুট সমীকরণ সেই আউটপুট সমীকরণটা হবে অ্যান্ড সম্পর্ক দ্বারা। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? এ অ্যান্ড বি। একটু আগে যে তোমরা অর লিখলা, অর কেন লিখলা? কারণ এ আর বি কে আমরা একটু আগে যে প্রতীক দ্বারা প্রকাশ করতেছিলাম সেটা কোন গেটের প্রতীক ছিল? অর গেটের। এই কারণে আমি এখানে আউটপুট সমীকরণে কি লিখছি? অর লিখছি। তাহলে দেখো একই ইনপুট তাদের প্রতীকের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের আউটপুটগুলো ভিন্ন ভিন্ন আসতেছে। এখন যদি তুমি প্রতীকটা চুজ করতে ভুল করো তাহলে কিন্তু তুমি সমীকরণটাও ভুল করে ফেলবে। এখন তুমি যদি মনে করো যে এটা অরের তাহলে তো তুমি এখানে কি দিয়ে দিবা? প্লাস। তো প্লাস দিলে তখন সেটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, কারণ এটা অ্যান্ডের। অ্যান্ড হলে কি হবে? এখানে ডট হবে বা আমরা পাশাপাশি লিখবো। ঠিক আছে, এই কারণে প্রতীকগুলো মনে রাখতে হবে। আর আমি কি বললাম, প্রতীকগুলো মনে রাখানোর আমার কাছে কোনো ওয়ে নেই, এগুলো তোমাকে ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে। দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যান্ডের, দেখে বুঝতে হবে এটা হচ্ছে অরের, এবং এটা বোঝা যাবে দুই একবার প্র্যাকটিস করলে বা এই বিষয়গুলো পড়াশোনার মধ্যে রাখলে এমনিতেই সেটা বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্ডের বিষয়টা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ডের বিষয়টা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো দেখি এটার আউটপুট কি হবে? এখানে ফাইনাল আউটপুটটা আমরা কি পাবো সেটা বলো।
এখানে ফাইনাল আউটপুটটা কী জবাব পাওয়া যাবে আমাকে একটু বলেন। আর যারা লাইভ ক্লাসটা শেয়ার করে দেওনি, নতুন লাইভ ক্লাসে জয়েন করছো, তারা দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। এখন থেকে আমরা আবারও চেষ্টা করব যে ধারাবাহিকভাবে আমাদের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসটা কন্টিনিউ করার, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে। সেক্ষেত্রে আমাদের বাকি অধ্যায়গুলোও আরও একটু ভালোভাবে শিখতে হবে। প্রোগ্রামিং অধ্যায় আছে, ডাটাবেস অধ্যায় আছে, HTML এর কিছু অংশ আমাদের বাকি ছিল। তো এই বিষয়গুলো আমাদেরকে শিখে নিতে হবে। এই কারণে ধারাবাহিক লাইভ ক্লাস হবে, এই জন্য প্রতিদিন আপনাদেরকে সেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো তোমরা বলতে পারছো যে এখানে যে আউটপুটটা হবে, সেই আউটপুটটা হবে এক্স ওয়াই এবং হচ্ছে জেড। এটা আমরা প্রথমে কি পাবো, এক্স ওয়াই, এবং সেই এক্স ওয়াই এর সাথে জেড আবারও অ্যান্ড অবস্থায় আছে, তার আউটপুট কি পাওয়া যাবে, এক্স ওয়াই জেড। তাহলে কোনো একটা সমীকরণ কীরকম হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তাদের যে প্রতীক, সেই প্রতীকের উপরে। এজন্য বারবারই বলতেছে জোর গলায় যে প্রতীকগুলোকে অবশ্যই সঠিকভাবে মনে রাখতে হবে। প্রতীক যদি মনে রাখতে না পারো, তাহলে মনে করো যে তোমার 1 নম্বর মিস হয়ে গেল। এটা একদম গ্যারান্টি দিয়ে দিলাম। যারা প্রতীক চিহ্নিত করতে ভুল করবে বা প্রতীকগুলো মনে রাখতে পারবে না, তাদের এই লজিক গেট থেকে যে 1 নম্বরের কোশ্চেন থাকবে, 1 নম্বরে তো থাকবে না, 3-4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে যে একটা কোশ্চেন এই ধরনের বা এই ক্যাটাগরির থাকবে, সেটা কিন্তু ভুল করে আসবা। এই কারণে 1 নম্বর যদি পাইতে চান, তাহলে অবশ্যই এই প্রতীকগুলোকে ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে আমরা অ্যান্ডের প্রতীক শিখলাম, অরের প্রতীক শিখলাম। এখন আমরা আসি হচ্ছে নট। তো আমরা গত ক্লাসে যখন বুলিয়ান বীজগণিত আলোচনা করতেছিলাম, তখন কিন্তু আমরা বলছি যে অর এবং অ্যান্ড হচ্ছে একাধিক চলক দ্বারা গঠিত, আর নট অপারেশনের চলক কেবলমাত্র কয়টা, একটা। এর আগে আমরা যে অর করলাম সেখানে 2 বা ততোধিক চলক ছিল। অ্যান্ড যে শিখলাম, অ্যান্ডেও 2 বা ততোধিক চলক। আর নটের ক্ষেত্রে বলা হচ্ছে যে নট অপারেশনের চলক কেবলমাত্র কয়টা, একটা। তো সেই একটা চলক যদি এ নেই, তাহলে এ কে নট করলে কি হবে, এ বার বা এ কমপ্লিমেন্ট হবে। আমরা চাইলে এটাকে এভাবেও প্রকাশ করতে পারি অথবা এভাবেও প্রকাশ করতে পারি, তবে সব থেকে বেশি প্রকাশ করে বার দ্বারা। তবে বার না থাকে, যদি এরকম প্রাইম সাইন থাকে, তাহলে এটা দেখে ঘাবড়ানো যাবে না, কারণ বার যে অর্থ দ্বারা প্রকাশ করা হয়, প্রাইম কিন্তু একই অর্থ প্রকাশ করে। বার থাকলেও আমরা নট বুঝবো, প্রাইম থাকলেও আমরা কি বুঝবো, নটই বুঝবো। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে নট মানে কি? নট মানে হচ্ছে যে যখন তোমাকে কোনো কিছুকে নট বুঝাবে, তার মানে তোমাকে ওটার উপর কি দিতে হবে, একটা বার দিতে হবে, নট দিতে হবে। আর এই নট গেটকে প্রকাশ করা হচ্ছে যে এরকম একটা চিহ্ন দ্বারা। এই যে ত্রিভুজের মতো একটা চিহ্ন, সেই ত্রিভুজের সাথে এরকম একটা গোল দাগ দেয়া, এই প্রতীকটাকেই বলা হচ্ছে কোন গেটের প্রতীক, নট গেটের প্রতীক। এটা নট গেটের প্রতীকের মানে কি? এর মানে হচ্ছে এই নট গেটের মধ্য দিয়ে যদি আমি যে কোনো ইনপুট প্রসেস করি, তাহলে সেই ইনপুটের আউটপুট সমীকরণে ওই ইনপুটের উপর কি চলে আসবে, একটা বার বা কমপ্লিমেন্ট চলে আসবে। আর এখানে সর্বদা ইনপুট কয়টা হবে, একটাই হবে, কারণ নট গেট কেবলমাত্র একটি ইনপুট দ্বারা গঠিত। নট গেট কেবলমাত্র একটি ইনপুট দ্বারা গঠিত। আর একটা ইনপুট যদি এ হয়, তাহলে তার আউটপুটে আমরা কি পাবো, এ বার অথবা এ কমপ্লিমেন্ট পাবো। বুঝতে পারছো? এ বার পাবো অথবা এ কমপ্লিমেন্ট পাবো। তাহলে এই যে 3টে গেটের যে প্রতীক এবং তাদের সমীকরণ, এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তো নট গেট থেকে কিন্তু আমাদের আরও কিছু বিষয় জানার আছে। আমরা এখন সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন নট গেটের ক্ষেত্রে এখানে 2টা কোশ্চেন আরও একটু তোমরা নোট করে নিতে পারো। সেটা হচ্ছে যে নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। তোমাকে এটা কোশ্চেন কিন্তু অনেক জায়গায় এর আগেও আসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। তো নট গেটের ইনপুট এবং আমি একটু লিখে দিচ্ছি, নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন হচ্ছে সমান। এখন এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি অর প্রকাশ করতে যাই, তাহলে সেখানে কিন্তু ন্যূনতম ইনপুট লাগবে কয়টা, 2টা। আর লজিক গেটের আউটপুট সর্বদা কয়টা হয়, একটাই হয়। তুমি যদি 100টাও ইনপুট প্রসেস করো, তাহলে লজিক গেটের আউটপুট কয়টা পাবা, কেবলমাত্র একটাই পাবা। তাহলে এখানে কিন্তু ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা কখনো কি হচ্ছে না, একই হচ্ছে না। কিন্তু নট গেটের ক্ষেত্রে ইনপুট লাইন যেটা, আউটপুট লাইনও তো এটা। এই জন্য বলা হচ্ছে যে নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। আর এখান থেকে আরেকটা কোশ্চেন নিতে হবে, সেটা হচ্ছে যে নট গেটের ইনপুট আউটপুটের বিপরীত। নট গেটের ইনপুট আউটপুটের নট গেটের আউটপুট ইনপুটের বিপরীত। আউটপুটটা আগে লিখতে হবে, নট গেটের আউটপুট ইনপুটের বিপরীত। নট গেটের আউটপুট ইনপুটের বিপরীত। কেন বিপরীত? কারণ নট গেটে আমরা জানি 0 থাকলে কি হয়, 1 হয়, আর 1 থাকলে কি হয়, 0 হয়। তো দেখো যে ইনপুট যখন 0, আউটপুট তখন 1, ইনপুট যখন 1, আউটপুট তখন কি 0। তাহলে নট গেটের আউটপুট কার বিপরীত, ইনপুটের বিপরীত। এই যে 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে। তো এই 2টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, যে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নট গেট। আবার একই ক্ষেত্রে আমরা কি বলবো, যে নট গেটের আউটপুটগুলো কার বিপরীত, ইনপুটের বিপরীত। ঠিক আছে।
তো এই ছিল মোটামুটি আমাদের অর অ্যান্ড নট। তো আমি যে অর অ্যান্ড নট এই তিনটা গেট সম্বন্ধে আলোচনা করলাম, এই গেট অর অ্যান্ড নট এগুলো কোন ধরনের গেট? এই যে তিনটা গেট নিয়ে আলোচনা করলাম, এই তিনটা গেটকে কোন ধরনের গেট বলা হয়? অর অ্যান্ড নট যে আমরা আলোচনা করলাম, এই তিনটা গেটকে কোন ধরনের গেট বলা হয় বলো? আচ্ছা, এই তিনটা গেটকে বলা হচ্ছে মৌলিক গেট। সার্বজনীন গেট কয়টা এবং কি কি বলেন? সার্বজনীন গেট কয়টি এবং কি কি? সার্বজনীন গেট কয়টি এবং কি কি? সার্বজনীন গেট কয়টি এবং কি কি? সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড, তাই না? তো আমরা যে তিনটা লজিক সার্কিটের বিষয়বস্তু শিখলাম, এখন সেই তিনটা লজিক সার্কিট একই সাথে ইমপ্লিমেন্ট করে তোমরা আমাকে কিছু বিষয় দেখাই দাও, দেখি পারো কিনা। এই লজিক সার্কিটটা তোমরা একটু খাতায় অঙ্কন করো আমি যেভাবে দিচ্ছি। এখানে সর্বশেষ এক্স এর মানটা কত হবে এটা আমাকে লিখে দাও। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাই কিবোর্ডে তো বার পাবো না, তো আমরা কিন্তু নটকে বার বাদে আরেকটা সাইন দ্বারা শিখছি যে প্রাইম। তো এই প্রাইম সাইনটা কিন্তু কিবোর্ডে আছে, ঠিক আছে? কমার উপরে আরেকটা সাইন আছে, দেখো এটা হচ্ছে প্রাইম সাইন। তো যেখানে তুমি বার দিতে চাচ্ছ সেই জায়গায় তুমি কিবোর্ড দিয়ে প্রাইম দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো বা বিষয়টা সঠিক লিখছো। তা আমাকে একটু তোমরা খাতায় তুলে যে এক্স এর সর্বশেষ মান কি হবে এই মানটা একটু তোমরা বের করে দাও, ঠিক আছে? এক্স এর সর্বশেষ মান কি হবে এটা আমাকে একটু বলেন। আচ্ছা, অলরেডি হাসিফ আহমেদ একটা অ্যান্সার দিছে, আমি বাকিদেরও অ্যান্সার চাচ্ছি, বাকিরাও দ্রুত অ্যান্সার বলো। আনোয়ারুল হক অ্যান্সার করছে, জান্নাতি খানম অ্যান্সার করছে, আরমান হোসেন শান্ত। আচ্ছা, বাকিদের অ্যান্সার কি অবস্থা? ইরফাত জাহান, শাহ, মুস্তাইম, অনিক, ইকরা উম্মে, মাজেদুল ইসলাম এর অ্যান্সার মনে হয় হয়নি। মোর্শেদ আপনার অ্যান্সার একটু ভুল আসছে। জান্নাতুল ওরা অ্যান্সার করছে। আচ্ছা, মোটামুটি অনেকেই তোমরা অ্যান্সার দিছো। এখন দেখো যে কিভাবে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলাই আসবে, এরকম একটা সার্কিট দিবে, দেওয়ার পর তার সর্বশেষ মানটা জানতে চাইবে। তো দেখো সর্বশেষ মান আমি কিভাবে বের করব, এটা বের করার জন্য আমাকে অবশ্যই কোনগুলাকে চিনতে হবে, প্রতীকগুলাকে চিনতে হবে। উইথাউট প্রতীক তুমি কোনো কিছুই লজিক গেটে করতে পারবে না, কোনো কিছুই করা যাবে না প্রতীক যদি না চিনো তুমি। তাহলে এখানে যে প্রতীকটা ব্যবহার করছি এটা কোন গেটের প্রতীক বলো দেখি? এই যে প্রথম যে লজিক গেটের প্রতীকটা এখানে ব্যবহার করা হয়েছে এটা কোন গেটের প্রতীক? আমি যে অংশটা মার্ক করে দিলাম সেখানে যে প্রতীকটা ব্যবহার করা হয়েছে সেটা কোন গেটের প্রতীক? সেটা হচ্ছে নট গেটের প্রতীক। আর আমি একটু আগে কি বললাম, নট গেটের প্রতীক মানে যে কোনো মানকে যদি নট গেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার আউটপুট সমীকরণে আমরা ওই ইনপুটের উপর কি পাবো? একটা বার বা কমপ্লিমেন্ট পাবো। তাহলে এই নট গেটের ইনপুট কি এ, তাহলে যেহেতু এটা নট গেট দ্বারা প্রসেস হয়েছে এই জন্য আউটপুটে কি পাওয়া যাবে? এ বার, ঠিক আছে? একইভাবে এটাও কোন গেট? নট গেট। তা আমরা জানি যে কোনো মান নট গেট দ্বারা প্রসেস হলে তার উপর কি চলে আসে? বার চলে আসে। তাহলে যে বি কে নট গেট দ্বারা প্রসেস করছি তাহলে বি এর উপর কি চলে আসবে? একটা বার চলে আসবে। এটা কোন গেট বলো দেখি? এই যে এখানে যে গেটটা দেয়া আছে দ্বিতীয় যে গেটটা, এই দ্বিতীয় গেটটা কোন ধরনের গেট?
এখানে যে দ্বিতীয় গেটটা, সেই দ্বিতীয় গেটটা হচ্ছে অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট মানে হচ্ছে যে ইনপুটগুলো অ্যান্ড গেট দ্বারা প্রসেস হবে, সেই ইনপুট দ্বয়ের মধ্যে একটা অ্যান্ড সম্পর্ক হবে। তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এ বার আর একটা ইনপুট হচ্ছে বি বার, তাহলে এদের মধ্যে অ্যান্ড সম্পর্ক দিলাম। অ্যান্ডের ক্ষেত্রে আমি ডট দিতেও পারি, নাও দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। তাহলে এই লজিক সার্কিটের আউটপুট আমরা পেলাম এ বার অ্যান্ড বি বার। এখন আমরা এটাতে আসি। তো যেহেতু বললো অ্যান্ড গেট, এটা যদি অ্যান্ড গেট হয় তাহলে এটাও অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে কি এ আর একটা ইনপুট হচ্ছে কি বি। যেহেতু এটা অ্যান্ড গেট, তাহলে এই ইনপুট দেওয়ার মধ্যে কি সম্পর্ক হবে? অ্যান্ড সম্পর্ক হবে। তাহলে এ বি এর মধ্যে আমরা কোন সম্পর্ক দিলাম? অ্যান্ড সম্পর্ক। আচ্ছা, এই সর্বশেষ গেটটা কোন গেট বলো দেখি? সর্বশেষ গেটটা কোন গেট? আচ্ছা, এখানে কিছু নাম আমি আরবিতে দেখতে পাচ্ছি। আমি কিন্তু গ্রুপে নোটিশ দিছিলাম যে সকল আইডির নাম আরবি, চায়না, অবুজ বালক, অবুজ বালিকা, এই ধরনের নামের আইডি আছে, তাদেরকে কিন্তু গ্রুপ থেকে এই যে এক যে আইডির নাম আমি জানি না, বোরকা পরা আছে, ঠিক আছে, আপনি যে উদ্দেশ্যে নামটা দিয়েছেন সেটা অবশ্যই একটা ভালো উদ্দেশ্য বা সেটা একটা ভিন্ন ক্যাটাগরিতে, কিন্তু তুমি যে প্ল্যাটফর্মে আসছো এই প্ল্যাটফর্মে কিন্তু কানেক্টিভিটি বা কানেকশনটা কিন্তু খুবই জরুরি। এখন আমি যে তোমার নামটা উচ্চারণ করব বা তোমাকে মেনশন করবো, এখন আমি কি নামে এখানে মেনশন করবো আমাকে বুঝাও, তাই না? তো এটা দেয়া যে খুব একটা বেশি প্রয়োজন তা না, তোমার তো একটা নিজস্ব নাম আছে এবং এই নামটাও মনে হয় না যে ইসলাম পরিপন্থী কোনো নাম তোমার আছে। অবশ্যই যে নামটা আছে সেটা ইসলামের মধ্যে নাম বা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম, অর্থাৎ ইসলামে যে নামটা জায়েজ আছে, তো সেই নামটা দিয়ে আইডি খুলতেও তো তোমার কোনো বাধা নেই, তাই না? তো আমি রিকোয়েস্ট করবো এটাকে অন্যভাবে না নিয়ে, তোমরা হয়তো বলতে পারো যে এখন এখানে তো আমাদের ফ্রিডম আছে, আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, ফ্রিডম থাকাটা ভালো, কিন্তু সব জায়গায় ফ্রিডম দেখানোটা ভালো না, তাহলে কিন্তু বেহাত হয়ে যাবে। কিছু কিছু জায়গায় একটু রুলস অ্যান্ড রেগুলেশন বা রেস্ট্রিকশনের মধ্যে থাকাটাই তোমাদের জন্য বেটার, ঠিক আছে? তো এই বিষয়টা একটু খেয়াল করবা, ঠিক আছে? এটা আমি অন্য কোনো উদ্দেশ্যে বলতেছি না, এটা জাস্ট তোমাদের সাথে টিচারদের কানেক্ট। এটা শুধু আমার ক্লাসেই যে হয় তা না, আমি অন্য অন্য যে টিচারগুলো ক্লাস নেয় তাদের ক্লাসে মনিটরিং করি বা তাদের লাইভ ক্লাসগুলোতে আমি থাকি। তো সেক্ষেত্রেও দেখা যায় যে অনেক স্টুডেন্ট এরকম পার্টিসিপেন্ট করে যে যাদের নাম টিচার উচ্চারণ করতে পারে, অনেকের নাম চায়না ভাষা না কি ভাষা, ফেসবুকে তো অনেক ভাষা আছে, বুঝাই যায় না। তাহলে ওই স্টুডেন্টের সাথে টিচারটা কীভাবে কানেক্ট হবে, যে কানেক্ট, সে যদি ভুল অ্যান্সার দেয় কীভাবে তাকে মেনশন করে সঠিক করে দেবে। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবা। আমি আবারও বলতেছি, এটাকে ভিন্নভাবে না নিয়ে তোমাদের ভালোর জন্য এই বিষয়টা বলা হচ্ছে। আইডি নাম যারা রেগুলার ক্লাস করতেছে, এখন যারা ক্লাস করতেছে না তাদের আইডি নাম চেঞ্জ না করলেও চলবে, বা সেটা তোমার পার্সোনাল বিষয়, কিন্তু যারা রেগুলার ক্লাস করতে চাচ্ছ বা আমাদের ক্লাসগুলো থেকে তোমরা ভালো কিছু প্রত্যাশা করতেছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমাদের আইডি নামগুলো চেঞ্জ করে নিবা, অন্তপক্ষে এমন নাম দিবা যে নামটা আমি উচ্চারণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এই গেটটাকে তোমরা কি বলছো? এই গেটটাকে বলছো হচ্ছে অর গেট। এখন অর মানে কি? অর মানে হচ্ছে প্লাস। তো অর গেট মানে এই গেটের মধ্যে দিয়ে যে ইনপুটগুলো প্রসেস হবে তাদের মধ্যে আমরা কি সম্পর্ক পাবো? অর সম্পর্ক পাবো। তাহলে এই অর গেটের একটা ইনপুট দেখো কি দিয়ে আছে, এবার বিবার। তাহলে এই যে আমরা এখানে একটা ইনপুট দিলাম এবার বিবার, আর একটা ইনপুট এখানে কি আছে দেখো এ বি, আর একটা ইনপুট নামে এ বি, এবং এই দুইটা ইনপুট কোন গেট দ্বারা প্রসেস হচ্ছে? অর। তাহলে এই দুইটা ইনপুটের মধ্যে কোন সম্পর্ক হবে? একটা অর সম্পর্ক হবে। তাহলে এই গেটের যে আউটপুট সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে এবার বিবার অর এ বি। তো দেখো এভাবে তুমি সহজে প্রতীকগুলো আইডেন্টিফাই করে তুমি কিন্তু সহজে লজিক গেটের যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু সঠিকভাবে তুমি নির্ণয় করে নিতে পারবা, ঠিক আছে? তো আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সেটা বুঝে গেলাম। আচ্ছা, বলো দেখি কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত বলো দেখি? কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত বলছো হচ্ছে নট গেট। অনেকে অ্যান্সার করছো, আমি নাম বলতেছি না, সবার অ্যান্সারই সঠিক আছে, ভুল হলে আমি সেটা ধরাই দিব। আচ্ছা, এরপরে বলো যে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান? কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান? এক্ষেত্রেও আমরা অ্যান্সার কি পাবো? নট গেট। মনে রাখবো যে নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। তাহলে আমরা মৌলিক যে লজিক গেট ছিল সেই মৌলিক লজিক গেটগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এখন আমরা যে লজিক গেটগুলো আলোচনা করবো সেটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো তোমরা বলো যে যৌগিক লজিক গেট কয় প্রকার এবং কি কি? যৌগিক লজিক গেট কয় প্রকার এবং কি কি? আমাকে একটু বলেন যে যৌগিক লজিক গেট কত প্রকার এবং কি কি? যৌগিক লজিক গেট কত প্রকার এবং কি কি? অনেকে বলছো 2 প্রকার, আমি জানতে চাচ্ছি সেই 2 প্রকার কি কি, সেটা সহ অ্যান্সার বলো। যৌগিক লজিক গেট কত প্রকার এবং কি কি?
আচ্ছা, যৌগিক লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটাকে বলতেছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। তো আমরা প্রথমে সার্বজনীন যে বা ইউনিভার্সাল যে গেটগুলো আছে সেই ইউনিভার্সাল গেটগুলো নিয়ে আলোচনা করব। সেই ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটাকে বলা হয় নর গেট আর একটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। এখন খেয়াল করো, অ্যান্সার অনেক দিয়ে দিয়েছে, এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো আমরা প্রথমে জানবো হচ্ছে নর সম্বন্ধে। তো আমি বললাম কি, আমরা এখন যে লজিক গেটগুলো আলোচনা করবো সেগুলো কোন ধরনের লজিক গেট? যৌগিক লজিক গেট। আর যৌগিক লজিক গেটের সংজ্ঞায় কি বলতেছে, যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত সেগুলাকেই বলা হচ্ছে যৌগিক গেট। আবারও বলতেছি, যৌগিক গেটের সংজ্ঞায় বলা হচ্ছে যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত সেগুলাকেই বলা হচ্ছে যৌগিক লজিক গেট। তার মানে নর যেহেতু একটা যৌগিক লজিক গেট, তাহলে এটা একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত। এখন আমাকে প্রথমে বুঝতে হবে যে এই নর লজিক গেটটা কোন কোন মৌলিক গেট দ্বারা গঠিত। তো এই নর লজিক গেটটা দুইটা মৌলিক গেট দ্বারা গঠিত, সেই দুইটা, একটা হচ্ছে অর গেট এবং আর একটা হচ্ছে নট গেট। এই নর লজিক গেটটা দুইটা গেট দ্বারা গঠিত, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। এটা মনে রাখা যে খুব কঠিন হবে তা কিন্তু না। তুমি কিভাবে মনে রাখবা দেখো, এই প্রথম এন দ্বারা তুমি এরা মনে রাখবা হচ্ছে নট, তাহলে নট প্লাস অর করলেই কি পাওয়া যাবে? নর পাওয়া যাবে। এটা নট প্লাস অরও বলতে পারো অথবা অর প্লাস নটও বলতে পারো, ঠিক আছে? তাহলে নর গেট, এই কোশ্চেনগুলোও কিন্তু আসে যে নর গেট কোন কোন গেট দ্বারা গঠিত, তখন তোমাকে অপশন এরকম দিবে অর প্লাস নট অথবা অর প্লাস অ্যান্ড, অর প্লাস এক্স অর, এরকমভাবে অপশনগুলো দিই। তো তোমাকে জানতে হবে যে নর গেট কোন কোন মৌলিক গেট দ্বারা গঠিত। তাহলে আমরা সহজেই কিভাবে মনে রাখবো বলো দেখি? আমরা মনে রাখবো যে এই এন দ্বারা কোন গেটকে নির্দেশ করতেছে? নট, আর তার পাশে যেটা আছে সেটাই, ঠিক আছে? একইভাবে আমি যদি ন্যান্ডের কথা বলি, একইভাবে আমি যদি ন্যান্ড বলি, তাহলে তোমরা বলো দেখি যে ন্যান্ড গেট কোন কোন মৌলিক গেট দ্বারা গঠিত। আমি যদি এখন ন্যান্ডের কথা বলি, তাহলে তোমরা এখন বলো যে ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত। আরমান হোসেন শান্ত বলছো অরের মাথায় নট, এ মাথায় বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো মাথা মুথা দিয়ে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট সিম্পলি এন দ্বারা মনে রাখবা নট, আর তারপরে যা আসে তাই বসাই দিবা, ঠিক আছে? অরের মাথায় নট, এগুলা কি নামতা পড়তেছেন রে? নামতার মতো মনে রাখলে হবে? আচ্ছা যাই হোক, তুমি যেভাবে সহজে মনে রাখতে পারো সেভাবেই মনে রাখো, তবে একটু স্মার্ট ওয়েতে মনে রাখলেই সুবিধা আর কি। তো সবাই বলছো হচ্ছে অ্যান্ড প্লাস নট অথবা নট প্লাস অ্যান্ড। তো এটা আমরা কিভাবে সহজে মনে রাখবো দেখো, আমি বলছি যে প্রথম এন যেটা থাকবে সেই এন দ্বারা তুমি বুঝবো হচ্ছে নট, তারপরে যেটা আছে সেটা তুমি আর নিয়ে আসে বসাই দেবা। তাহলে নট আর অ্যান্ড যুক্ত করলে বা নট আর অ্যান্ড মৌলিক গেটের সমন্বয়ে কোন গেট গঠিত? ন্যান্ড গেট গঠিত। এটা কিন্তু অনেক জায়গায় আসতে পারে, বা এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট যে নর গেট কোন কোন গেট দ্বারা গঠিত, ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত। তো এটা মনে রাখার বা কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি এন দ্বারা বুঝবো নট, আর তার পাশে যেটা আছে আমি সেটা বসাই দিব। তাহলে কার সাথে কি দ্বারা কি গঠিত এটা কিন্তু আমি সহজেই বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আরফিনা আক্তার বলছো নর প্লাস অ্যান্ড। হ্যাঁ, তোমার হয়তো টাইপ করতে মিস্টেক হয়েছে, নর না, এটা হচ্ছে নট প্লাস অ্যান্ড। তাহলে তোমাকে কি বললাম যে নর গেট কোন কোন গেট দ্বারা গঠিত? অর এবং নট। ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত? নট এবং অ্যান্ড, বা অ্যান্ড এবং নট। এটা আমরা জানলাম। এরপরে পরের বিষয় দেখো, পরের বিষয়ে বলা হচ্ছে অরকে আমরা নট করতেছি। নট করা মানে কি? নট করা মানে হচ্ছে বিপরীত করা। নট করা মানে কি? না, নট করা মানে হচ্ছে বিপরীত করা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে নর গেট কোন গেটের বিপরীত, তাহলে তোমাকে বলতে হবে হচ্ছে নর গেট অর গেটের বিপরীত। কারণ অরকে নট করলে কি পাওয়া যায়? নর পাওয়া যায়। অরকে নট করলে কি পাওয়া যায়? নর পাওয়া যায়। আর নট করা মানে হচ্ছে চেঞ্জ করা বা বিপরীত করা বা পরিপূরক করা। সেক্ষেত্রে যদি তোমাকে কোশ্চেন দেওয়া হয় যে নর গেট কোন গেটের বিপরীত, তোমাকে বলতে হবে নর গেট অর গেটের বিপরীত। কোন গেটের? নর গেট অর গেটের বিপরীত, ঠিক আছে? আবার যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ন্যান্ড গেট কোন গেটের বিপরীত, এটা তোমরাই বলো যে ন্যান্ড গেট কোন গেটের বিপরীত। ন্যান্ড গেট কোন গেটের বিপরীত বলেন? আচ্ছা, এখানে একজন লিখছে সবই তো সবাই পায়। হ্যাঁ, পারলে তো অবশ্যই ভালো, তবে খেলা এখনো শুরু হয় নাই। খেলায় গেলে যে পারবে আসলেই সে পারবে। আমরা আজকে জাস্ট বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি। খেলা শুরু হবে আগামী ক্লাস থেকে। আমরা যখন আরও বড় বড় সার্কিট সমাধান করব, সরলীকরণ নিয়ে আলোচনা করব, রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব, তখন আসলে খেলা শুরু হবে। তখন যে খেলতে পারবে সেই ভালো কিছু করতে পারবে। এখন এগুলো মৌলিক বিষয়, আমরা সবাই পারবো।
ঠিক আছে, এটাই আমরা আশা করতে পারি। আর রেগুলার ক্লাস করলে সবই পড়া যাবে, সমস্যা নেই। আর যে বিষয়গুলো আমাদের আগে পড়ছিলাম ভুলে গেছি সেগুলো রিভিশন হবে, ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো বিষয় জানার থাকলে জানতে পারবেন। তাহলে ন্যান গেট কোন কোন গেট, ন্যান গেট কোন গেটের বিপরীত? ন্যান গেট হচ্ছে অ্যান্ড এর বিপরীত। তাহলে এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন মনে রাখতে হবে। কি কি দুইটা কোশ্চেন? একটা হচ্ছে নর গেট এবং ন্যান গেট কোন কোন গেট দ্বারা গঠিত, আর একটা কোশ্চেন হচ্ছে নর গেট এবং ন্যান গেট কোন কোন গেটের বিপরীত। এই দুই ক্যাটাগরির কোশ্চেন তোমরা এখান থেকে মনে রেখে নিবা। তো আমি তোমাদেরকে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাই, আমাকে বলো যে নর গেট কোন গেটের বিপরীত? 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 আচ্ছা, নর গেট হচ্ছে অর গেটের বিপরীত। এখন আমরা দেখবো হচ্ছে প্রতীক। ভালোভাবে খেয়াল করো, আবারও প্রতীকের গুরুত্ব কি আবার নতুন করে তোমাদেরকে বুঝাইতে হবে? প্রতীক না বুঝতে পারলে এই লজিক গেটের কোনো প্রশ্ন সমাধান করা যাবে না। তো প্রতীক আমরা এখন শিখবো, প্রতীকটা ভালোভাবে খেয়াল করো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে অর গেটের প্রতীক। তো তোমরা শুরুতেই কি জানে নিছো যে নর গেটের প্রতীক? তো শুরুতেই আমরা জানে নিছি যে নর গেটটা কোন কোন গেট দ্বারা গঠিত। নর গেটটা একটা অর গেট আর একটা হচ্ছে নট গেট দ্বারা গঠিত। তার মানে নর গেটের যে প্রতীকটা হবে সেই নর গেটের প্রতীকে একটা অর গেটের প্রতীক থাকবে আর একটা হচ্ছে নট গেটের প্রতীক থাকবে। বিষয়টা স্পষ্ট? যেহেতু শুরুতেই তোমরা বলে দিছো যে নর গেট অর এবং নট গেট দ্বারা গঠিত, তার মানে নরের যে প্রতীকটা হবে সেই প্রতীকে একটা অরের প্রতীক থাকবে আর একটা নটের প্রতীক থাকবে। তো অরের প্রতীক হচ্ছে এটা, নটের প্রতীক হচ্ছে এটা। তাহলে আমরা যদি একটা ইনপুট এ নেই আর একটা ইনপুট যদি বি নেই এবং এদেরকে প্রথমে কোন গেট দ্বারা প্রসেস করতে হবে? অর গেট দ্বারা। যেহেতু আমাকে বলছে একটা অরের প্রতীক থাকতে হবে, তাহলে অরের প্রতীক থাকলে অর মানে আমরা কি জানি প্লাস আসবে। তো অরের প্রতীক হয়ে গেলে তার সাথে কি যুক্ত করতে হবে? নটের প্রতীক। তাহলে এই ইনপুট যেটা আমরা পাইলাম অর দ্বারা প্রসেস করে, সেই মানটাকে আমাদেরকে এখন কি দ্বারা প্রকাশ করতে হবে? নট দ্বারা। তাহলে আমরা জানি যে অর দ্বারা প্রকাশ করলে কি পাওয়া যায়? প্লাস আকারে সমীকরণ পাওয়া যায়। অ্যান্ড দ্বারা প্রকাশ করলে ডট আকারে পাওয়া যায়। আর নট দ্বারা প্রকাশ করলে ওই আউটপুট সমীকরণে কি পাওয়া যায়? বার বা কমপ্লিমেন্ট। তাহলে এই এ অর বি কে যদি আমি নট দ্বারা প্রকাশ করি তাহলে এ অর বি এর উপর আমরা কি পেয়ে যাবো? একটা বার বা কমপ্লিমেন্ট পেয়ে যাবো। বুঝতে পারছি? তাহলে নর প্রকাশের জন্য আমাদের প্রথমে অর দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে আমরা অর সমীকরণ পাবো এবং সেই অরকে নট দ্বারা প্রকাশ করলে আমরা নট পাবো। এর ফলে এ আর বি এর মধ্যে যে একটা অর পাওয়া যাবে আর একটা নট পাওয়া যাবে। আর যেখানে অর আর নট একসাথে থাকে তার মানে সেখানে কোন সম্পর্ক হয়? নর সম্পর্ক। তাহলে এখানে যে সম্পর্কটা আছে সেটা কোন সম্পর্ক? নর সম্পর্ক। তো এখানে আমি যে বিষয়টা বুঝাইলাম এটা আমি তোমাকে ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে বুঝাইলাম, কিন্তু নরের প্রতীকটাকে যখন তুমি সার্কিটে ব্যবহার করবা বা নর প্রকাশের জন্য ব্যবহার করবা তখন কিন্তু সেটা এভাবে ব্যবহৃত হবে না। তখন তোমাকে প্রতীকটাকে ব্যবহৃত করতে হবে, এই দুইটা প্রতীককে একসাথে ব্যবহার করতে হবে। সেটা কীরকম? তখন আমরা নরের প্রতীকটা ব্যবহার করবো হচ্ছে এভাবে। এই দুইটা গেটকে আমরা এখানে কম্বাইন্ড করে নিছি। এর ফলে এই যে দেখো এটা প্রথমটা অর গেট, এর ফলে আমরা এই ইনপুট দেওয়ার মধ্যে একটা অর সম্পর্ক পাবো অর্থাৎ এ অর বি। এরপরে এই যে নটকে প্রকাশ করা হচ্ছে এই নট দ্বারা, এর ফলে আমরা এই আউটপুট সমীকরণের উপর কী পাবো? একটা বার পাবো। তাহলে এই যে প্রতীক, এই প্রতীকটাকেই বলা হচ্ছে নট গেটের প্রতীক। এভাবে যখনই তোমাকে কোনো প্রতীক দিবে তখনই তুমি মনে রাখবা যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটের মধ্যে একটা অর হবে আর একটা বার বা কী হবে? কমপ্লিমেন্ট হবে। কারণ এইটা নরের প্রতীক, আর নর হইতে গেলে সেখানে অর থাকবে এবং নট থাকবে। অর মানে সেখানে প্লাস থাকবে আর নট মানে সেখানে বার থাকবে। বুঝতে পারছি? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাকে একটু এবার তোমরা আরেকটা করে দিয়ে দেখাও যে বুঝতে পারছো কিনা। এখানে যে আউটপুট সমীকরণ সেই আউটপুট সমীকরণটা কি হবে বলেন দেখি? এখানে যে সার্কিটটা দিছি এই সার্কিটের আউটপুট সমীকরণ কি আসবে বলো?
এখানে যে আউটপুট সমীকরণ, সেই আউটপুট সমীকরণ কি আসবে বলেন? যে হাসিফ আহমেদ বলছে এ অর এ সি কমপ্লিমেন্ট, এ অর এ সি কমপ্লিমেন্ট হবে। আরে সাবিরা বলছে এ অর এ অ্যান্ড বি, তাই কি? ভালোভাবে বোঝার চেষ্টা করো। শায়লা খানও বলছে এ অর এ অ্যান্ড বি। কিরে দেখা যাচ্ছে না স্ক্রিন? কি তোমরা ঘোলা দেখতে পাচ্ছ? এ অর এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে কি? এ আর বি এর মধ্যে অ্যান্ড সম্পর্ক বা অ্যান্ড গেট যুক্ত আছে। তো এখানে যে অ্যান্ড গেটটা দেয়া আছে তার ইনপুট কি এ বি নাকি বি সি? তোমরা যে এ বি লিখতেছো, আচ্ছা অনেকেই সঠিক অ্যান্সার দিছো। দেখো এখন বিষয়টা বোঝার চেষ্টা করো, প্রতীকের গুরুত্বটা কি তাহলে বুঝতে পারবা তোমরা। এখানে প্রথমে এই গেটটা ব্যবহার করা হয়েছে এবং এটা কোন গেট? অ্যান্ড গেট। এই যে এখানে আমরা দেখতেছি এটা অ্যান্ড গেটের প্রতীক, আর অ্যান্ড মানে ইনপুট দেওয়ার মধ্যে একটা অ্যান্ড সম্পর্ক হবে। তাহলে এই গেটের একটা ইনপুট হচ্ছে কি বি আর একটা ইনপুট হচ্ছে সি, তাহলে অ্যান্ড হবে কার মধ্যে? বি আর সি এর মধ্যে। এখানে যে প্রতীকটা ব্যবহার করা হয়েছে দেখো তো, এই প্রতীকটা কোন গেটের প্রতীক? এই প্রতীকটা হচ্ছে নর গেটের প্রতীক। এখন এটা নর গেটের প্রতীকের মানে কি? এর মানে হচ্ছে এই গেটের মধ্য দিয়ে যে ইনপুটগুলো প্রসেস হচ্ছে সেই ইনপুটের মধ্যে একটা নর সম্পর্ক থাকবে, আর নর সম্পর্ক মানে সেখানে কি হবে? একটা অর হবে আর একটা নট হবে। তো এই গেটের ইনপুট কি কি দেখো, এই গেটের একটা ইনপুট হচ্ছে এ, এই গেটের একটা ইনপুট হচ্ছে কি এ, আর একটা ইনপুট হচ্ছে এই যে এটা, আর একটা ইনপুট হচ্ছে কি বিসি। তাহলে এই লজিক গেটের একটা ইনপুট এ আর একটা ইনপুট বিসি, এবং এই লজিক গেটটা কোন লজিক গেট? এই লজিক গেটটা হচ্ছে নর লজিক গেট। তো এটা নর লজিক গেটের মানে এই ইনপুট দেওয়ার মধ্যে এখন একটা নর সম্পর্ক হবে, আর নর মানে কি? অর আর নট। তাহলে এই ইনপুট দেওয়ার মধ্যে তোমাকে একটা অর দিতে হবে আর একটা কি দিতে হবে? নট বা বার দিতে হবে। এটাকে যদি তুমি কিবোর্ড দ্বারা লিখতে চাও তাহলে তুমি কিবোর্ড দ্বারা এভাবে লিখে দেখাইতে পারতা, তাহলে তোমার অ্যান্সারটা সঠিক হতো। এই যে ব্র্যাকেট দেয়া মানে পুরো অংশের উপর কি বোঝাচ্ছে? কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তো অনেকেই সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন তাহলে ন্যান্ড নরের বিষয়গুলো শিখলাম। এখন আমরা আসি হচ্ছে ন্যান্ড। তো ন্যান্ড কোন কোন গেট দ্বারা গঠিত বলো? ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত? ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত? ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে ন্যান্ড গেট কোন কোন গেট দ্বারা গঠিত? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে ন্যান্ডের প্রতীক মানে সেখানে কি থাকবে? একটা অ্যান্ডের প্রতীক থাকবে আর একটা নটের প্রতীক থাকবে। তাহলে আমরা যদি একটা ইনপুট এ আর একটা ইনপুট যদি বি নেই, তাহলে এদের মধ্যে অ্যান্ড প্রকাশ করলে আমরা কি পাবো? এ অ্যান্ড বি। এবং অ্যান্ডের প্রতীকের সাথে আর কার প্রতীক থাকবে? নটের। এই যেটা হচ্ছে নটের প্রতীক, আমরা যদি এভাবে নটের প্রতীক যুক্ত করে দিই তাহলে এই অ্যান্ডের উপর কি চলে আসবে? একটা নট বা বার চলে আসবে। এই ন্যান্ড গেটের দুইটা প্রতীককে আমরা চাইলে কি করতে পারি? কম্বাইন্ড করে একটা প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে এই এ আর বি অ্যান্ড দ্বারা প্রকাশ হচ্ছে, এই জন্য আমরা পাবো এ অ্যান্ড বি। নট দ্বারা প্রকাশ করছে, এর ফলে আমরা একটা নট পাবো। এই প্রতীকটাকেই বলা হচ্ছে কোন গেটের প্রতীক? এই প্রতীকটাকেই বলা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। ঠিক আছে, এই প্রতীকটাকে আমরা বলতেছি ন্যান্ড গেটের প্রতীক। তাহলে এর আগে আমরা এটাকে বলতেছি নর গেটের প্রতীক, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। এভাবেও প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। তোমরা দেখবা যে তোমাদের কোশ্চেনে কোনগুলো, তোমাদের যেহেতু রিটেন এক্সাম নাই এই কারণে তোমাকে কিন্তু লিখে দেখাইতে হবে না, তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে আমাকে কোন বিষয়টা বলছে। যদি এভাবেও দিয়ে দেয় তারপরও আউটপুট সমীকরণটা নর আকারেই আসবে, আর যদি এভাবেও ন্যান্ড আকারে আসবে, আর যদি এভাবেও দিয়ে দেয় তখন আউটপুট সমীকরণটা আমরা কীভাবে পাবো? ন্যান্ড আকারেই পাবো। ঠিক আছে, তবে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এভাবে যদি কোনো প্রতীক প্রকাশ করে তাহলে সেটা ন্যান্ড, আর এভাবে যদি কোনো প্রতীক প্রকাশ করে তাহলে সেটা হবে হচ্ছে নর। এখন ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে যে কোনো ইনপুট এটার মধ্য দিয়ে প্রসেস হলে ইনপুট তাদের যে আউটপুট সমীকরণ, সেই আউটপুট সমীকরণে কোন সমীকরণ আসবে? ন্যান্ড সমীকরণ। তো এটাও একটা তোমরা সমাধান করে দেখো যে ন্যান্ড গেট থাকলে আমরা আউটপুটটা কিভাবে নির্ণয় করব সেটা বুঝতে পারতেছো কিনা। আমি তোমাদেরকে একটা লজিক সার্কিট দিচ্ছি। এখানে y এর মান কি হবে বের করো। এখানে y এর মানটা কি হবে এটা আমাকে একটু নির্ণয় করে দেখাও।
এখানে ওয়াই এর মানটা কি আসবে এটা আমাকে আপনারা একটু নির্ণয় করে দেখাই দেন যে কি হবে ওয়াই এর মানটা। আচ্ছা, আরফিনা আক্তার বলছেন কোন দিন ক্লাস হয়? আমাদের ক্লাস এর আগে আমরা ডেইলি নিচ্ছিলাম, মাঝখানে কিছু সমস্যার কারণে ব্যস্ততার কারণে ক্লাসগুলো অফ ছিল। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আশা করতেছি আমরা আবারও ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিতে পারবো। সেক্ষেত্রে ক্লাস কোন দিন হবে না হবে এই বিষয়ে আপনারা পেজে রুটিন পেয়ে যাবেন, গ্রুপে রুটিন পেয়ে যাবেন, যে কোনো এক জায়গায় আপডেট থাকলেই তোমরা রুটিনগুলো পেয়ে যাবো। আর এখন যে শুধু আইসিটি ক্লাসই হচ্ছে তা না, আইসিটি ক্লাসের সাথে বাংলা ক্লাস থাকতেছে, ইংলিশ ক্লাসটা কিন্তু আমরা রেগুলারই দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংলিশ। অনেকে হয়তো বলে যে আমার সমস্যা নাই, কিন্তু সমস্যা অবশ্যই আছে, কারণ ইংলিশের সমস্যা থাকবে না এরকমটা কিন্তু আবার মানা যায় না, তাই না? আর ইংলিশটা আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা যদি ধরা খাই এখানে কিন্তু ধরা খাবো, তো আমাদের ধরা খাওয়া যাবে না, আমাদের বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। এই কারণে রেগুলারই তোমাদের ইংলিশ ক্লাসটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ইংলিশ ক্লাসটা তোমরা সবাই অংশগ্রহণ করবা, দেখা যায় যে বাংলা ইংলিশ ক্লাসগুলোতে অনেক কম জন পার্টিসিপেন্ট করে, তো এই কাজটা কিন্তু করা যাবে না। সময় টাইম অনুযায়ী ওই সময়টা একটু আদার্স পড়াশোনায় গ্যাপ দিয়ে লাইভ ক্লাস, তুমি নিজে 2 ঘন্টায় যেটা পড়বা সেটা যদি তুমি ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে এই 1 ঘন্টার মধ্যে তুমি অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, এবং তোমার সময়টাও কিন্তু ভালোভাবে ইউটিলাইজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি 2 ঘন্টা যদি পড়তে বসে, কাল কনসেন্ট্রেশনের সাথে 2 ঘন্টা পড়তে পারবা না। শুধুমাত্র একটা নোটিফিকেশন আসার কাজ, যদি একটা নোটিফিকেশন আসে যায় তার মানে 2 ঘন্টা পড়া তো দূরের কথা, পরে আর 2 মিনিটও পড়াশোনা হবে না, ঠিক আছে? তো এই কারণে তোমার যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আর তোমরা যদি প্রতিদিন আমাদের লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, তোমরা আদার সব জায়গায় ক্লাস হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, এটা তোমাদের জন্য এবার সর্বশ্রেষ্ঠ সুযোগ। কারণ এর আগে যখন অফলাইন ছিল, এর আগে তো অনলাইনে এরকম কার্যক্রম হতো না। যখন অফলাইন ছিল তখন কেবলমাত্র আমরা জাস্ট কিছু টিচার পাইতাম, অর্থাৎ তোমার যে কোচিংয়ে ভর্তি হয়েছে বা যে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়েছে, সেখানে একটা সাবজেক্টে সর্বোচ্চ কয়জন ক্লাস নিত? 2 জন বা 3 জন। এমন না যে একটা সাবজেক্টে প্রতিদিন আলাদা করে টিচার ক্লাস নিত, তা কিন্তু না। ওই 2 জন 3 জন টিচারের দ্বারা এখন কিন্তু তুমি একটা ওপেন প্ল্যাটফর্ম পাইছো, এবং সব ভালো টিচাররাই কিন্তু অনলাইন ক্লাস নিচ্ছে। অনলাইন ক্লাসে এমন কেউ আসে না যে মনে করো নিজে কনফিডেন্ট না, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, আমার ক্লাসটা সবাই দেখতেছে। আমি যদি এখানে কোনো ভুল পড়াই তাহলে কিন্তু আমি মনে করো একদম ফাঁসে যাব, বা আমি কিন্তু এভাবে আর ক্লাস নিতে পারবো না, কারণ কেউ না কেউ এই বিষয়গুলো জানে, তখন কিন্তু সে আমার ভুলটা ধরতে পারবে বা আমাকে আলাদাভাবে সে ট্রিট করবে, তখন কিন্তু আমি লাইভ। তো যারাই লাইভ নিচ্ছে সবাই কিন্তু কনফিডেন্সিয়াল টিচার, যে আমি সঠিক জানি বা আমি সঠিক শিখাইতে পারবো, এই কারণেই কিন্তু তারা ওপেন প্ল্যাটফর্ম। এটা কিন্তু মনে করো হাজার মানুষ দেখতেছে এখন। হয়তো তোমরা লাইভে 100 জন আছে, পরবর্তীতে কিন্তু এটার ভিউ প্রায় 3000-4000 ভিউ বা তারও বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধু যদি আমাদের গ্রুপটারও ক্লাস করো, বাইরে যদি নাও করো, প্রতিদিন কিন্তু তোমাদের সব বিষয়ের ক্লাস থাকতেছে, আইসিটি ক্লাস থাকতেছে, বাংলা ক্লাস থাকতেছে, ইংলিশ। আজকে সমস্যার কারণে জিকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা অফ রাখা হয়েছে, যেহেতু এই টাইমগুলো আগেই দেওয়া হয়। এখন কালকে কি হবে এটা তো আমি আর জানি না, ওটা অ্যাক্সিডেন্সিয়ালি কোনো সমস্যার কারণে আমরা ক্লাসটা অফ রাখছি। তো দিনে মনে করো তোমার 2-3টা সাবজেক্টে কিন্তু রিভিশন এখানেই হয়ে যাবে তোমাদের, শুধুমাত্র আমাদের গ্রুপে। আর যারা অন্য প্ল্যাটফর্মে আসো, সায়েন্সের আসো বা কমার্সের আসো, তারা আদার্স অন্য প্ল্যাটফর্মে যেখানে অ্যাকাউন্টিং পড়াচ্ছে, তুমি অ্যাকাউন্টিংয়ের টাইম অনুযায়ী যুক্ত হয়ে যাও, ফিনান্সের টাইম অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, তাহলে তোমার মনে করো সবগুলা বিষয় তুমি একই দিনে মানে একটা রুটিন মাফিক তুমি পড়ে নিতে পারবা। যেমন আমাদের যে ক্লাসগুলো, সকালে আজকে কী ক্লাস ছিল? জিকে ক্লাস হয়নি। যদি হইতো তাহলে মনে করো সকালে তোমার জিকেটা 1 ঘন্টার একটা টপিক, আমরা তো এখানে একটা টপিক 10 মিনিট পড়াইতাম না, 1 ঘন্টা পড়াইতাম, এখানে একটা রিভিশন হয়ে যেত। 5টায় তোমার ইংলিশ ক্লাস, তার মানে 5টায় 1 ঘন্টায় তোমার কিন্তু কিছু টপিক রিভিশন হয়ে গেলো। আবার 9টায় এখন আইসিটি ক্লাস করতেছো, তাহলে আইসিটি এখানে কিছু রিভিশন হয়ে গেলো। তো একদিনে যদি তুমি 3টা সাবজেক্টে 3টা টপিকেও রিভিশন করো, তাহলে দেখবা যে তুমি 1 সপ্তাহ পরে তোমার যে পড়াশোনা, সেই পড়াশোনার হারটা কিন্তু অনেক গ্রোথ হয়ে গেছে, এবং তখন তোমার পড়ার ইচ্ছাটাও বাড়বে। যখন তুমি বুঝতে পারবা বা তোমার যে গ্রোথটা হচ্ছে এটা যখন তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তুমি এমনিতেই আরও বেশি ইচ্ছা করবে যে তোমার পড়তে। যেমন আমাদেরই কিন্তু প্রথম দিকে লাইভ ক্লাসে অনেক পার্টিসিপেন্ট ছিল না, এখন পার্টিসিপেন্ট অনেক বেশি হচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছি, এজন্য কিন্তু আমরাও বেশি ক্লাস নিচ্ছি। তো যখনই কেউ একজন বুঝতে পারবে যে তার গ্রোথ হচ্ছে বা সে ভালো করতেছে, তখন কিন্তু সে তার ভালো করার আকাঙ্ক্ষাটা আরও বেশি বৃদ্ধি পাবে। এই কারণেই আমি এতটুকু রিকোয়েস্ট করব, তোমরা যেখানেই ক্লাস করো, শুধু যদি আমাদের গ্রুপের ক্লাসগুলো করো, তো দিনে অন্ততপক্ষে 2টা বা 3টা সাবজেক্টের রিভিশন কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আর প্রতিদিন যদি এরকম 2-3টা সাবজেক্টের একটা করে টপিকও রিভিশন হয়ে যায়, তাহলে এটা সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পর কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের পড়াশোনা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বুঝাতে পারছি? তো এই কারণে আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করব, তোমাদের গ্রুপে যে রুটিন দেওয়া হচ্ছে সেই রুটিন মাফিক সবগুলা ক্লাসে তোমার পার্টিসিপেন্ট করার চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে ওয়াই এর মানটা তোমরা কি বের করতে পারছো?
আচ্ছা, তাহলে আমরা ওয়াই এর মানটা একটু বের করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে ফেলবো, যেহেতু আমরা প্রায় অনেক সময় ক্লাসে দিয়ে দিছি। তো এটা কোন গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড মানে ওই ইনপুটের মধ্যে একটা অ্যান্ড সম্পর্ক হবে আর একটা হচ্ছে নট সম্পর্ক। তাহলে একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি, তাহলে এদের মধ্যে একটা অ্যান্ড হবে আর একটা হচ্ছে কি নট হবে। এটাও কি ন্যান্ড গেট, তার মানে এখানেও যে আউটপুটটা হবে সেখানে একটা অ্যান্ড সম্পর্ক হবে আর একটা নট সম্পর্ক হবে। ইনপুট কি সিডি, তাহলে সিডি এর মধ্যে একটা অ্যান্ড হবে আর একটা হচ্ছে নট হবে। এটা কোন গেট? অর গেট। এখন এই অর গেটের যে ইনপুটগুলো তাদের মধ্যে একটা অর সম্পর্ক হবে, আর অরকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্লাস দ্বারা। তো একটা ইনপুট কি? একটা ইনপুট হচ্ছে এ বি বার আর একটা ইনপুট হচ্ছে সি ডি বার, এদের মধ্যে অর সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা একটা কি চিহ্ন দেবো? প্লাস চিহ্ন দেবো। এখানে কিন্তু আর বার দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এটা কিন্তু আমি নর দিই নেই, এটা কোন গেটের প্রতীক দেওয়া হয়েছে? অর গেটের প্রতীক দেওয়া হয়েছে। এই কারণে আমাকে শুধু কি দিতে হবে? অর। যদি আমি এভাবে দিতাম প্রতীকটা, তাহলে এটা কিন্তু আর অরের প্রতীক থাকতো না, এটা তখন কি হয়ে যেত? নর হয়ে যেত। আর নর হলে সেখানে অরের সাথে সাথে আর কাকে থাকতে হবে? নটকে। তখন এই অর দেওয়ার সাথে সাথে আমাকে পুরোটার উপর আরেকটা কি দিতে হইতো? নট বা বার বা কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন হতো। তখন আমি আউটপুট সমীকরণটা পাইতাম হচ্ছে এভাবে। তো দেখো, একটু চেঞ্জ করে দিলে আমাদের সমীকরণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই কারণে তোমাকে স্পষ্ট থাকতে হবে যে কোন প্রতীক থাকলে কীরকম আউটপুট আসে, তাহলেই তুমি কিন্তু সঠিকভাবে তোমার সমীকরণগুলো নির্ণয় করতে পারবা। তো ঠিক আছে, আমরা আজকে লজিক গেটের বেশ কয়েকটা গেট সম্পর্কে খুবই ভালোভাবে শিখে নিলাম। আরও দুই একটা গেট বাকি থাকলে এবং এগুলার যে আরও বিষয়বস্তু আছে, সত্যক সারণী আছে, ওয়েভ আছে, তারপরে ইলেকট্রিক সার্কিট আছে, কোন গেটের ইলেকট্রিক সার্কিট কীরকম, একদিনে তো আমরা সব কিছু শিখতে পারবো না, শেখাটা উচিত হবে না আমাদের, যেহেতু এখন ধারাবাহিকভাবে আবার লাইভ ক্লাস শুরু হবে। তো আমরা আজকে যে আলোচনা হইলে এগুলা বাদে লজিক গেট সংক্রান্ত আরও যে আলোচনাগুলো আছে এগুলো আমরা আগামীতে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা শিখে নেব। তো আগামীতে যে ক্লাসটা হবে সেটার অ্যানাউন্সমেন্ট তোমরা পেজ এবং গ্রুপে পেয়ে যাবা, সেই টাইম অনুযায়ী তোমরা ক্লাসগুলোতে উপস্থিত থাকবে। এবং শুধু আইসিটি না, গ্রুপ থেকে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, ক্লাস তো কোনো টিচারই খারাপ নিচ্ছে না, তাই না? সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা যেন তোমাদের সর্বশেষ মুহূর্তে আমাদের পক্ষ থেকে যে বেস্টটা দেওয়া যায় সেই বেস্টটা দিয়ে যেন আমরা তোমাদেরকে একটা ফাইনাল প্রিপারেশন দিতে পারি, সেই চেষ্টা করা হচ্ছে। তো ঠিক আছে, আর একটা বিষয় বলে দেয়, সেটা হচ্ছে যে তোমরা জানো যে আইসিটির একটা পেইড ব্যাচ ওপেন করার হয়েছিল এবং সেই পেইড ব্যাচের ক্লাসও শুরু হয়ে গেছে। তারপরেও তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ যে ভাই আমরা আবারও ভর্তি হইতে চাই। তো যারা ভর্তি হইতে চাও তাদেরকে আর ওই ব্যাচে নেওয়া হচ্ছে না, কারণ যেহেতু ওটার ক্লাস শুরু হয়ে গেছে এবং কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে কুরিয়ার করে দেওয়ার বিষয় আছে, এই কারণে ওদের সাথে তোমাদেরকে আর যুক্ত করা হচ্ছে না। তোমাদেরকে আলাদা একটা সম্পূর্ণ নতুন ব্যাচে নেওয়া হবে। সেই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 10 তারিখ থেকে। তো তোমরা যারা চাও যে আমরা ফ্রি ক্লাসের পাশাপাশি আরও একটু তত্ত্বাবধানে থাকবো বা আমাদেরকে আরও একটু নিয়মতান্ত্রিকভাবে বা আরও একটু চাপের মধ্যে থাকে শেষ সময়ের প্রস্তুতিগুলো ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে বা আরও ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, সেক্ষেত্রে তোমরা সেই পেইড কোর্সটা জয়েন করতে পারো। আর যাদের সব কিছু জানা আছে বা রিভিশন দেওয়ার শুধু প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলোই আনা। তো যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবো। তোমাদের এই নতুন পেইড ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 10 তারিখ থেকে। আর ভর্তির সাথে সাথে তো তোমরা কী কী পাবা এটা গ্রুপে অনেক দেখছো। তোমরা তোমাদের যে লেকচার শিট আমাদের অফলাইন ক্লাসে সেই লেকচার শিটগুলো পাবা, আইসিটি বস বই পাবা এবং একটা করে টি-শার্ট পাবো, যেটা তোমার অ্যাড্রেস আমরা কুরিয়ার করে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। লজিক গেটের এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবো, আশা করতেছি তোমরা ক্লাসের নোটটা করে নিছো। আর যারা নোট করোনি তারা পরবর্তীতে যখন সময় পাবা আগামীকাল ক্লাসের আগে তোমরা এই বিষয়গুলোকে একটু নোট করে নেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার সামনের ক্লাসে। ওকে।